আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ শো কুইজ 2025 চলছে আমাদের কুইজ এবং এতে অংশ নিচ্ছেন সারা বাংলাদেশ থেকে নামকরা সব স্কুল। আজকেও দুটি স্কুল উপস্থিত কুইজের এই লড়াই লড়বার জন্য। কারা এলেন, কারা লড়বেন, চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। সাব্বির আহমেদ, নবম শ্রেণী, একে স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। মারিয়া আক্তার, দশম শ্রেণী, একে স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। সাজিদ আব্দুল্লাহ, নবম শ্রেণী, বিএএফ শাহিন কলেজ, কুমিটোলা। ফজলে আজিম, দশম শ্রেণী, বিএএফ শাহিন কলেজ, কুর্মিটোলা। একদিকে একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, আরেকদিকে বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা। তারা দুদল লড়বেন এই কুইজের খেলায়। তবে তার আগে জানিয়ে দিই এই লড়াইয়ের নিয়ম কানুন। আমরা দুটো ভাগে ভাগ করেছি আমাদের কুইজকে। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আর একটা হচ্ছে কুইক কুইজ রাউন্ড। কুইক কুইজ রাউন্ডে আমরা যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন করি সেটা হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে। এবং একইভাবে বিষয়ভিত্তিক রাউন্ডেও এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন করি। নম্বর দেবার বেলায় যেটা হয়, বিষয়ভিত্তিক রাউন্ডে এসে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। কিন্তু কুইক কুইজ রাউন্ডে সঠিক উত্তরের জন্য থাকে 5 নম্বর, সঠিক উত্তরে ভুল হলে কোনো নম্বর কাটা হয় না। যারা আগে বাজার চাপবেন তারা উত্তর দেবার সুযোগ পাবেন আমাদের বিষয়ভিত্তিক রাউন্ডে, আর কুইক কুইজ রাউন্ডে বাজারের কোনো বিষয় নেই। এই হচ্ছে আমাদের নিয়ম, খুব সংক্ষেপে। তো আমরা রেডি আমাদের আজকের কুইজের জন্য। তো শুরু হয়ে যাক আমাদের কুইজ। শুরুতেই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএ জনসংখ্যা বিষয়ক সর্বশেষ 2025 সালে বার্ষিক প্রতিবেদনে বলছে বাংলাদেশে 15 থেকে 64 বছর বয়সের মানুষ আছেন 65%-এরও বেশি। বয়স কাঠামোর পরিবর্তনের কারণে দেখা যায় যে যাদের তরুণ বা কর্মক্ষম সংখ্যক লোকের সংখ্যা বেশি, সে দেশ অর্থনৈতিক সুবিধা পায়। এই যে অর্থনৈতিক সুবিধা পায় একটি দেশ, কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হলে, সেই সুবিধাটিকে কি বলা হয়? বাংলাদেশ যে সুবিধাটা পাচ্ছে এখন, কর্মক্ষম মানুষের সংখ্যা 65% হওয়ায়, এই সুবিধাটিকে কি সুবিধা বলা হয়? দু দলে কোনো দলে এগিয়ে আসছেন না। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে, এটাকে বলা হয় পপুলেশন ডিভিডেন্ড বা জনসংখ্যাগত লভ্যাংশ। অর্থাৎ জনসংখ্যার বেশিরভাগ যদি তরুণ থাকেন, কর্মক্ষম থাকেন, তারা বেশি কাজ করতে পারেন, এবং বেশি কাজ করা মানে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হওয়া, আয় বেড়ে যাওয়া। এবং যত বেশি তরুণ থাকবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তত বেশি থাকবে, এবং মাথাপিছু আয় তত বেড়ে যাবে, উৎপাদনশীলতা বাড়বে। পপুলেশন ডিভিডেন্ড বা জনসংখ্যাগত সুবিধা। বাংলাদেশ বিভাগ থেকে চলে যাচ্ছি পরের প্রশ্নে, দেখি কি থাকছে। পরের প্রশ্ন আসছে পর্দায়। ডেঙ্গুর ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বেশি থাকে। ডেঙ্গু 3-4 দিন পর একটা জ্বরের প্রকোপ কমে এলেও পরবর্তীতে জটিলতা দেখা দিতে পারে। অনেকের ফুসফুসে পানি জমে যায়, কারো কারো রক্তচাপ কমে যায়। আবার এদিকে চিকুনগুনিয়া যেটি হচ্ছে, সেটিতে মৃত্যু ঝুঁকি কম কিন্তু কষ্ট অনেক বেশি। চিকুনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 70% মানুষই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। প্রশ্ন হচ্ছে যে আমরা কি কি লক্ষণ দেখে বুঝবো যে উনি ডেঙ্গু আক্রান্ত এবং আরেকজন চিকুনগুনিয়া আক্রান্ত? এই দুটো অসুখের লক্ষণগত তফাৎটা কি? ইয়াস, সবার আগে বাজার প্রেস করছেন একে স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ডেঙ্গু রোগের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে, যেমন প্রথমত অনেক মাত্রায় জ্বর থাকে, তাছাড়া হালকা শরীর ব্যথা থাকতে পারে, অথবা যারা অতিরিক্ত বয়স্ক তাদের শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে। অন্যদিকে চিকুনগুনিয়া রোগের একটা বড় লক্ষণ হচ্ছে শরীর ব্যথা থাকা। প্রচণ্ড শরীর ব্যথা থাকে, যেমন হাত পা ব্যথা থাকে, শরীরের যে বিভিন্ন সংযোগ স্থলগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের ব্যথা দেখা দেয়। তাছাড়া শ্বাসকষ্টের সমস্যা চিকুনগুনিয়া রোগের একটা বড় ক্ষেত্র। যদিও ডেঙ্গুর ক্ষেত্রেও শ্বাসকষ্টের সমস্যাটা দেখা দেয়, কিন্তু চিকুনগুনিয়া রোগের ক্ষেত্রে সেটা অনেক বেশি। অনেকখানি বর্ণনা করেছে। দেখি আমাদের কম্পিউটার কি বলে, আপনার সাথে সহমত পোষণ করে কিনা। আমাদের কম্পিউটার বলছে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চোখের পেছনে, পিঠ, কোমর, মাংসপেশিতে ব্যথা থাকে। আর চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষেত্রে দেহের গিটে গিটে যে সংযোগস্থল, প্রতিটি সংযোগস্থলে ব্যথা থাকে, পা ফুলে যায়, গায়ে ফুসকুড়ি থাকে, ব্যথার মাত্রা এত বেশি থাকে
যে রোগী হাঁটতে পর্যন্ত অনেক সময় পারে না। দেখা যায় যে হাসপাতালে চিকুনগুনিয়া আক্রান্ত অনেক রোগী হুইল চেয়ারে করে আসে বা কারো কাঁধে ভর দিয়ে আসে। সো ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি থাকলেও চিকুনগুনিয়া মৃত্যু ঝুঁকি নেই, কিন্তু কষ্টটা অনেক বেশি। দেখা যায় অনেকের ক্ষেত্রে বছর খানেক পর্যন্ত এই ব্যথা বেদনা থেকে যায়। তো দুক্ষেত্রেই আমাদের সাবধান হতে হবে। একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে মশার যেন বৃদ্ধি না পায়, মশা যেন নিয়ন্ত্রণ করা যায় সেটি নিশ্চিত করা, এবং মশা যাতে না কামড়ায় সেই ব্যবস্থাটা করা। ভেরি ওয়েল ডান, পুরোপুরি 10 নম্বর পেয়ে গেলেন একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। ভেরি ওয়েল ডান, চমৎকার বলেছেন। এবং বাংলাদেশ বিভাগ থেকে 2টি প্রশ্ন শেষ হয়ে গেল। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। ইতিহাস থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। দেখতে পাচ্ছি এমন একজন মানুষের ছবি যিনি একজন নবাব, আহসান মঞ্জিল। এটি গড়ে উঠেছিল 19 শতাব্দীতে এবং ধনী পরিবারের প্রতীক ছিল এটি। প্রাসাদটি প্রধানত পাথর এবং ইট দিয়ে নির্মিত এবং একটা নকশা ইউরোপীয় এবং মুসলিম স্থাপত্যের সংমিশ্রণ। এই আহসান মঞ্জিল বানানোর জন্য যিনি নির্দেশ দিয়েছিলেন তিনি 20 শতকের শেষার্ধে পূর্ববঙ্গের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম এক নবাব, যাকে ঢাকার আধুনিকায়নের অন্যতম স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। প্রশ্ন হচ্ছে, কোন নবাব নির্দেশ দিয়েছিলেন আহসান মঞ্জিল গড়ার? বিখ্যাত মানুষ, তার নামে ঢাকা শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। জনকল্যাণে তিনি সুপেয় পানির ব্যবস্থা, ইলেকট্রিসিটি, গণপরিবহন ব্যবস্থা সহ অনেক ধরনের ব্যবস্থা নিয়েছিলেন। ইয়েস, একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর শায়েস্তা খান। শায়েস্তা খান। শায়েস্তা খান ঠিক নবাব নন, আহসান মঞ্জিলের সাথে তার সম্পর্কিত। আহসান মঞ্জিলে তিনি ছিলেন। একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আরেকটু উত্তর দিতে পারেন চাইলে। সময় শেষ, চলে যাই আমরা কম্পিউটারের কাছে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি, তার নির্দেশে নির্মিত হয়েছিল আহসান মঞ্জিল। 1813 সালে 30 জুলাই ঢাকার বেগম বাজারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল খাজা আলিমুল্লাহ এবং তিনি ঢাকা শহরের আধুনিকের রূপকার, জনকল্যাণমূলক কাজ করেন। যেটা আগেই বলেছি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট বানানো, বিশুদ্ধ পানি সরবরাহ, এসবের সাথে নবাব আব্দুল গনি সরাসরি যুক্ত ছিলেন। একই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। দুঃখিত, আপনারা যেহেতু ভুল উত্তর দিয়েছেন আপনাদের জরিমানা হয়ে গেল 5। তো চলে যাই আমাদের পরের প্রশ্ন, দেখি কি আছে কম্পিউটারের কাছে। কম্পিউটার বলছে ইতিহাস বিভাগের পরের প্রশ্ন, কোপারনিকাস, গ্যালিলিও, স্যার আইজাক নিউটন এই বিখ্যাত সব বিজ্ঞানীরা ছিলেন ইউরোপের একটি বিশেষ সময়ের, বিশেষ যুগের মানুষ। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এই সত্য কোপারনিকাস আবিষ্কার করেছিলেন। গ্যালিলিও সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র এবং দোলক আবিষ্কার করেছিলেন। স্যার আইজাক নিউটন মহাকর্ষ নীতি আবিষ্কার করেছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তর সৃষ্টি করেন তারা। প্রশ্ন হচ্ছে, এই যে তিনজনের এই যে অসাধারণ সৃষ্টি, আবিষ্কার, এই উৎকর্ষ সাধিত হয়েছিল। ইয়াস, সবার আগে বাজার প্রেস করেছেন BAF শাহীন কলেজ কুর্মিটোলা। গ্রেট প্লেগের যুগে। গ্রেট প্লেগের যুগে ঠিক না, এটি হচ্ছে যখন ইউরোপ জেগে উঠল অন্ধকার থেকে, কুসংস্কার থেকে। ইউরোপীয় রেনেসার যুগ। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলে রেনেসা যুগে এটি হচ্ছিল। ভেরি ওয়েল ডান, BAF শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা। রেনেসা বা পুনর্জন্ম, পুনর্জাগরণ বা নবজাগরণ যাই বলি না কেন, সেই যুগে এটা হয়েছিল 15 ও 16 শতাব্দীতে। ইউরোপীয় ইতিহাসে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণের এটি ছিল মধ্যবর্তী সময়। এবং সে সময়ই কোপারনিকাস, গ্যালিলিও, স্যার আইজাক নিউটন তাদের এই আবিষ্কারগুলো করে বিশ্বকে এগিয়ে দেন। এর সাথেই শেষ হয়ে গেল আমাদের ইতিহাস বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসছে প্রথম প্রশ্ন। আমরা মস্তিষ্ক দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে মস্তিষ্ক এমন একটি কারখানা যেটা কখনো বিশ্রাম নেয় না। আমরা ঘুমাই কিন্তু মস্তিষ্ক ঘুমায় না, তবুও সেটা ঝলমলে আলোতে নয়, বরং রাসায়নিক সংকেত দিয়ে এটি কাজ করে। প্রশ্ন হচ্ছে কিভাবে মস্তিষ্ক শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় সংকেত পাঠায়। কাজ করার জন্য সে যে সংকেত পাঠায়, কিভাবে পাঠায়?
দুদলই একসঙ্গে বাজার প্রেস করেছেন। সবার আগে বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা। শরীরের নিউরন কোষের মাধ্যমে মস্তিষ্কে বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে তথ্য পাঠানো হয় এবং মেরুরজ্জু- সেই অনুযায়ী মেরুরজ্জুর মাধ্যমে ব্রেন কাজ করে। কিসে? মেরুরজ্জুর মাধ্যমে সিগন্যালটা পাঠানো। মেরুরজ্জুর মাধ্যমে। আচ্ছা, দেখে নিই এই পাশে একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, তারা কি বলছেন? নিউরন কোষের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে ব্রেনকে সিগন্যাল পাঠাতে পারি, যার কারণে হচ্ছে সে আমাদের সেই অনুযায়ী কাজ করে। সেই সিগন্যাল অনুযায়ী কাজ করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো। যেমন এই যে আমি হাত নাড়ছি, আমার ব্রেইন থেকে নিউরন ইলেকট্রনিক সিগন্যাল দিচ্ছে আমার হাতকে এবং হাতটা বাড়ানোর জন্য। নড়ছে। আচ্ছা দেখি, এটা যদি আপনারা বলে থাকেন সেই ব্যাখ্যাটা কম্পিউটার নিচ্ছে কিনা। দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে নিউরন নামক স্নায়ুকোষগুলো বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং সেগুলো রাসায়নিক নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে পৌঁছে দেয়। স্নায়ুতন্ত্রের দুটো ভাগ, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, এটাই হচ্ছে কমিউনিকেশনের কেন্দ্রবিন্দু, দ্রুত কাজ করে, যার জন্য অনুভব করার আগেই আমরা প্রতিক্রিয়া দিতে পারি। অ্যাবসলিউটলি দুদলই সঠিক উত্তর দিয়েছেন। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। পরের প্রশ্নে চলে যাই, দেখি এবারে উত্তর দিতে পারেন কি না। পরের প্রশ্ন আসছে পর্দায়। ধরা যাক আমরা একটি রোবট তৈরি করব যে রোবটটা শিখতে পারে, ঠিক আছে? আজকে যদি রোবটটা কোনো ভুল করে তাহলে সে শিখে নিয়ে আগামীকাল সঠিক কাজটা করতে পারে। এই যে রোবট নিজে নিজে শিখতে পারছে, এই প্রক্রিয়াটা কেমন, বা এইটাকে যে শেখে সে কি ধরনের তথ্য সংগ্রহ করে, এটাকে কি বলে? ইয়েস, সবার আগে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা। রোবট সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন কোড, বাইনারি এবং প্রোগ্রামের মাধ্যমে চালানো। যদি কোনো রোবট কোনো কাজে ভুল করে তাহলে সেটি তার প্রোগ্রামের মেমোরিতে সেভ হয়ে থাকবে এবং আগামীকাল একই কাজ করার সময় যখন সেই প্রোগ্রামটা রান হবে তখন প্রোগ্রামটা তাকে মনে করে দেবে যে এই কাজটি ওইভাবে করলে ভুল হয়েছিল। এর ফলে রোবটটি সঠিক পথটি নিজের থেকে খুঁজে নিতে পারে। এই যে রোবট যে নিজে নিজে শিখতে পারে, এটাকে কি বলে? এই প্রসেসটাকে কি বলে? এটার নাম কি? এটা হচ্ছে মেশিন লার্নিং বা প্রোগ্রামিং। মেশিন লার্নিং বা প্রোগ্রামিং। আচ্ছা দেখে নিই একই স্কুল অ্যান্ড কলেজ তারা কি বলে। রোবটটি মূলত তার মেশিন লার্নিং বা কোডিংয়ের মাধ্যমে তার সিগন্যাল অনুযায়ী কাজ করে। এখন আমরা যদি রোবট বানাতে চাই সেক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে, যেমন বাইনারি, C++, এইসব ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোডিংয়ের মাধ্যমে এই মেশিনগুলো কাজ করে। সেক্ষেত্রে আমরা যখন তাকে একটা কিছু শেখাবো বা তাকে তার মধ্যে কিছু একটা ইনপুট দেবো, সে ওই ভাষা অনুযায়ী, অর্থাৎ বাইনারি কিংবা C++ এই ভাষা অনুযায়ী শিখবে এবং পরবর্তীতে সেই ভুলটি আর করবে না। সে কি নিজে নিজে শিখতে পারে রোবট? প্রথমে তো আমাদের বানানোর সময় তাকে কিছু ইনপুট দিতে হবে, সেই অনুযায়ী সে কাজ করবে। অর্থাৎ সে নিজে থেকে তেমন কাজ করবে না, কিন্তু আমরা যদি তাকে যা শেখাবো সে সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আমরা এআই এর মাধ্যমে যেটা দেখতে পাই যে এআই আসলে যতটুকু জ্ঞান আমি জানতে সরবরাহ চাচ্ছি করা যে হয়েছে। রোবট কি নিজে থেকে শিখতে পারে? সে যদি ভুল করে, ভুল থেকে কি শিখতে পারে? হ্যাঁ, অবশ্যই। সে আসলে আগে তার তাকে যেই ইনপুট দেওয়া হয়েছে, সে যদি ভুল করে তাহলে সে আগে জিনিসগুলো মনে করবে যে আসলে কিভাবে সে কাজগুলো করেছিল। আচ্ছা দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে এই প্রক্রিয়াটা যেটা, যে নিজে নিজে শেখার যে প্রক্রিয়াটা, এটাকে হচ্ছে বলা হচ্ছে মেশিন লার্নিং, যেটা এআই এর একটি শাখা। দুদলই বলেছেন রোবট তার পারফরমেন্স বিশ্লেষণ করে বুঝতে পারে যে কোন কাজ ভুল হয়েছে, পরবর্তীতে সেই ভুল না করতে ডেটা অনুযায়ী সে তার কোডকে আপডেট করে। এটা ঠিক ছাত্রের মতন, প্রথমে ভুল করে একবার শিখে ফেলে তারপরে সে আর ভুল করে না। সো রোবটের কোডিংটা এমনভাবে করা হয় যে রোবট কাজ করতে গিয়ে যদি কোনো ভুল করে তখন সেখানে কোড দেওয়া আছে যে তুমি সঠিকটা যেটা হবে তুমি তাহলে নিজে নিজে ওই কোডটা আবার লিখে ফেলো। তখন রোবট আবার নিজে ওই সঠিক কোডটা লিখে ফেলে, ফলে পরবর্তী যখন একই কাজ করতে যায় তখন সে আর ভুল করে না। অর্থাৎ রোবট নিজে নিজে কোডিংও করে ফেলতে পারে, ঠিক আছে? সেটাই হচ্ছে মেশিন লার্নিং, নিজে নিজে শিখতে পারে। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। শেষ হয়ে গেল বিজ্ঞান বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা প্রথমে একটি গান শুনব, তারপরে আমরা প্রশ্নতে আসব, ঠিক আছে? আগে গানটা শুনি। এটি একটি কালজয়ী কবিতা,
যেটা পরে গানে রূপান্তরিত হয়। জনতার সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবেই। প্রতিবাদ প্রতিরোধে এই গানটি এখনও আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। যিনি লিখেছেন তিনি 1941 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় যোগ দিয়েছিলেন, বিভিন্ন সময় কাজ করেছেন এবং 1957 সাল থেকে 1975 সাল পর্যন্ত সাহিত্য পত্রিকা সমকাল তিনি সম্পাদনা করেছেন এবং বহু সাহিত্যিক তার হাতে তৈরি হয়েছেন। তিনি রেডিওতেও কাজ করেছেন। প্রশ্ন হচ্ছে, এই যে জনতার সংগ্রাম চলবি, যেটি শুরুতে কবিতা ছিল পরে গান হয়েছে, এটি রচনা করেছেন কি? আমাদের স্কুলের বইতে আছে, তার সম্পর্কে লেখা আছে, তার অসাধারণ কিছু কাজকর্ম আছে, সাহিত্য সৃষ্টি আছে। জনতার সংগ্রাম চলবেই চলবে কার লেখা? কোন বিখ্যাত কবি? বাংলাদেশে বিখ্যাত সাহিত্যিক, সবাই আমরা তার নাম জানি। ভেবেছিলাম সাথে সাথে দুদলই এটার উত্তর দেবেন। এনিওয়ে, আমরা চলে যাই কম্পিউটারের কাছে, দেখি তিনি কে। তিনি হচ্ছেন সিকান্দার আবু জাফর। তার আরেকটি বিখ্যাত কবিতা আছে, তুমি বাংলা ছাড়ো। পাকিস্তান যখন শোষণ করছিল আমাদের বাংলাদেশকে, তখন তিনি লিখেছিলেন যে তোমার হাতের থাবা আমার দেশের উপর থেকে সরাও, শকুনের থাবা, তুমি বাংলা ছাড়ো। 1919 সালে 19 মার্চ তিনি খুলনার তেঁতুলিয়া জন্মগ্রহণ করেন এবং তিনি 1966 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। 84 সালে 21 পদক লাভ করেন। সিকান্দার আবু জাফর বিখ্যাত সাহিত্যিক এবং তার হাত দিয়ে অসংখ্য সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যে আমরা পেয়েছি। অলরাইট, পরের প্রশ্নে চলে যাই, দেখি কি আছে আমাদের। একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, তিনি মূলত ফার্সি প্রাধান্য ব্যবস্থায় বিরক্ত হয়েছিলেন, কারণ তখনকার দিনে দেখা যেত যে সবাই ফার্সি নিয়ে অনেক বেশি কাজ করছে, ফার্সি নিয়ে লিখছে, কিন্তু যদিও তারা বাঙালি। তো তখন তিনি বিরক্ত হয়ে একটা কবিতা লেখে, যেটির নাম হচ্ছে বঙ্গবাণী, যেটা কবিতায় মাতৃভাষায় বাংলাকে ভাষার মায়ের কোল হিসেবে তিনি তুলে ধরেন এবং তিনি বলেন যে যারা মায়ের ভাষাকে তুচ্ছ ভাবে তারা মানুষ না এবং তারা আত্মসম্মানহীনতায় ভোগে। এবং তিনি যা বলেছিলেন কবিতায় সেটি হচ্ছে যে যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহারও জন্ম নির্ণয় না জানি। কোন কবি এই কথাটি বলেছিলেন? কার বিখ্যাত কবিতা এটি? আমাদের স্কুলের বইতে আমরা পড়েছি এটা, তাই না? আছে, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহারও জন্ম নির্ণয় ন জানি। বিখ্যাত কবি কি তার নাম? স্কুলের বইতে আমরা এই কবিতাটা পড়েছি। আচ্ছা, মনে হচ্ছে না কোনো দলের কাছ থেকে আসবে উত্তর। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন কবি আব্দুল হাকিম, মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি। তার একটি বিখ্যাত কাব্য হচ্ছে নূর নামা। তিনি অনেকগুলো ফার্সি কবিতার বঙ্গানুবাদ করেছেন। ফার্সি, আরবি, সংস্কৃত ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু দেশের ভাষার প্রতি, বাংলা ভাষার প্রতি তার অপরিসীম প্রেম ছিল, মাতৃভাষার প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। কবি আব্দুল হাকিম 8টি কাব্য লিখেছেন। অলরাইট, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রশ্ন শেষ হয়ে গেল। চলে যাই পরের বিষয়ে। ভূগোল থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। গ্লোব দেখতে পাচ্ছি আমরা। যদি একটি গ্লোব আমরা হাতে নেই এবং এটা ঘোরাতে শুরু করি, স্পিন করতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবী একটি নির্দিষ্ট কৌণিকভাবে হেলে আছে, তাই না? আমরা ছবিতে দেখতে পাচ্ছি। কিন্তু যদি এটা সোজা হতো, যদি কৌণিকভাবে হেলে না থাকতো 23.5 ডিগ্রিতে, যদি সোজা থাকতো পৃথিবী, তাহলে কি ঘটতো? ঋতুর কি পরিবর্তন হতো? ইয়েস, বিএফ শাহিন কলেজ, কুর্মিটোলা। পৃথিবী যদি সোজা থাকতো তাহলে সূর্যের আলো সেটি বিষুবরেখা বরাবর পড়তো, তাহলে বিষুবরেখা এলাকায় গ্রীষ্মকাল, যেটা ওটা মানে তাপমাত্রা ওখানে বেশি হবে, কিন্তু পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হবে। এবং যদি 23.5 ডিগ্রি হেলে থাকে, তাহলে যেই দিকে হেলে থাকবে ওই দিকটা হবে গ্রীষ্মকাল এবং এর বিপরীত দিকটা হবে শীতকাল। আচ্ছা, প্রথমটা বলছেন যে দিন রাত সমান হবে যদি এটা সোজা হয়, আর
যদি হেলে থাকে তাহলে একদিকে শীতকাল আরেকদিকে গ্রীষ্ম। হেলে তো নাই, যদি সোজা থাকে, আমরা সেটা জানতে চাচ্ছি। হেলে সোজা থাকলে সর্বত্র দিন রাত্রি সমান হবে। দিনের সমান হবে। আর কোনো কিছু, জলবায়ুর কোনো পরিবর্তন হবে, ঋতুর কোনো পরিবর্তন হবে? আচ্ছা ঠিক আছে, আসতে চাই এ পাশে একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকার কাছে। যদি হচ্ছে পৃথিবী সোজাভাবে ঘোরে তাহলে দেখা যাবে যে সূর্যের আলোর মাধ্যমে যে গ্রীষ্মকালটা সেটা শুধুমাত্র একদিকেই চলতে থাকবে, শুধুমাত্র একই দিকে গ্রীষ্মকালটা থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি যে পৃথিবীর যে নিচের অংশটা সেটিতে সবসময় হচ্ছে শীতকাল বা ঠান্ডা অবস্থান করবে। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে পৃথিবীর অক্ষ যদি খেলে থাকে তাহলে সূর্যের আলো বছরে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে পড়ে, যেহেতু এটা হেলে থাকে বলে। এই কারণেই আমাদের বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত আসে। পৃথিবী সোজা হলে ঋতু থাকতো না, সবসময় একই রকম থাকতো, এবং দিন রাতের দৈর্ঘ্য একই রকম থাকতো সারা বছর, কোনো ঋতু থাকতো না, মানে সবসময়ই সেম। কারণ সূর্যের আলো একদিকে পড়ছে, যেহেতু হেলে আছে বলে সেখানে ঋতুটা আমরা পাই। সোজা হলে কোনো ঋতু থাকতো না। সঠিক উত্তর দিয়েছেন বিএফ শাহীন কলেজ, কর্মীটোলা, ঢাকা। আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। আপনাদের উত্তরটা সঠিক নয়, কিন্তু কাছাকাছি ছিল, সো আপনাদের কোনো নম্বর কাটা যাচ্ছে না, কিন্তু আপনারা কোনো নম্বর পাচ্ছেন না। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন, বাংলাদেশের ভূপৃষ্ঠে প্রায় অর্ধেক অংশ গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি বৃহৎ নদী প্রণালীর সর্বনিম্ন ভাটিতে অবস্থিত এবং গড় উচ্চতা 10 মিটার সমন্বিত রেখার নিচে। উচ্চতা এবং ভূমিরূপের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, একটা হচ্ছে প্লাইস্টোসিন সোপান, এবং আরেকটা হচ্ছে নবীন যুগের প্লাবন ভূমি, তাই না? প্রশ্ন হচ্ছে প্লাইস্টোসিন সোপান বলতে কি বোঝায়? কাকে প্লাইস্টোসিন সোপান বলে? আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতির 3টা ভাগ, একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, একটি হচ্ছে প্লাইস্টোসিন সোপান, আর একটি হচ্ছে নবীন যুগের প্লাবন ভূমি। সো প্লাইস্টোসিন সোপান কি? দুদলই উত্তর দিচ্ছেন বলে মনে হচ্ছে না। আচ্ছা দেখে নিই আমাদের কম্পিউটারকে বলে। কম্পিউটার হচ্ছে প্লাইস্টোসিন সোপান বলতে প্লাইস্টোসিন যুগে, যেটা 25.8 লক্ষ থেকে 11,700 বছর আগে গঠিত সমুদ্রতল বা উপকূলের ধাপযুক্ত ভূমিরূপকে বোঝায়। ধাপে ধাপে এটা গড়ে উঠেছে, যা বরফ যুগের সময়কালে প্লাবিত হওয়ার ফলে সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের এই ধরনের সোপান যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর পশ্চিমের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর, ভাওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই পাহাড়। এই জায়গাটি হচ্ছে প্লাইস্টোসিন সোপান এই ভাগের মধ্যে পড়েছে, ভূপ্রকৃতির এই ভাগের মধ্যে। চলে যাই পরের বিষয়, খেলাধুলা। আমাদের সবশেষ বিষয় দেখতে পাচ্ছি ক্রিকেটার একজনকে অত্যন্ত উৎফুল্ল হয়ে উল্লাস করতে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে টেস্টের 2 ইনিংসে 2বার সেঞ্চুরি গড়ার বিরল কীর্তি গড়েছেন 15 জন ক্রিকেটার, এবং এর মধ্যে রয়েছেন যেমন ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, সুনীল গাভাস্কার সহ অনেকে। সম্প্রতি গলে একমাত্র টেস্টে 2 ইনিংসেই সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে 2 ইনিংসে 2বার সেঞ্চুরি করার কীর্তি অর্জন করেছেন বাংলাদেশের ক্রিকেটার। প্রশ্ন হচ্ছে, এক ম্যাচে 2 ইনিংসে 2বার সেঞ্চুরি করার কীর্তি অর্জন করলেন কোন ক্রিকেটার? মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে বাজার প্রেস করেছেন একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ দুদলই বলছেন। দেখা যাক দুদলের উত্তরই সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত গলে অনুষ্ঠিত একমাত্র টেস্টে 2 ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন। দুঃখিত, দুদলই দিয়েছেন ভুল উত্তর। বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা -5, একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা -5। চলে যাচ্ছি খেলাধুলা বিভাগের দ্বিতীয় প্রশ্নে, দেখি কি থাকছে আমাদের পরের প্রশ্ন। দেখতে পাচ্ছি উইম্বলডন কাপ বিজয়ী একজনকে। এই কয়েকদিন আগে তিনি উইম্বলডন কাপ জয় করেছেন প্রথমবারের মতো।
কিন্তু এদিকে কার্লোস আলকারাস পরপর শেষ 2 বছর উইম্বলডন বিজয়ী হয়েছিলেন এবং সবাই ভেবেছিলেন যে এবারও তিনি উইম্বলডন বিজয়ী হবেন, কিন্তু তিনি তা হতে পারেননি। তাকে হারিয়ে দিয়েছেন 23 বছর বয়সী ইটালিয়ান এই টেনিস খেলোয়াড়। প্রশ্ন হচ্ছে, কে হারিয়ে দিলেন কার্লোস আলকারাসকে এবং হয়ে গেলেন এবছরের উইম্বলডন চ্যাম্পিয়ন, উইম্বলডনের রাজা? তাকে নিয়ে সম্প্রতি পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, টেলিভিশনে খেলাধুলায় অনেক কথা বলা হয়েছে, রিপোর্ট এসছে। কি তার নাম? 23 বছর বয়স তার মাত্র, ইটালিয়ান প্লেয়ার। না, কোনো দলই এগিয়ে আসছেন না। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন ইয়ানিক সিনার। ইয়ানিক সিনার, তিনি উইম্বলডনের নতুন রাজা এবং উইম্বলডনের খেলায় প্রথম সেটে পিছিয়ে পড়লেও পরে তিনি ঘুরে দাঁড়ান। অল ইংল্যান্ড ক্লাবের মাঠে এই খেলাটা হয়েছিল এবং এই ঘাসের কোর্টে তিনি জিতেছেন এবং তিনিই প্রথম ইটালিয়ান খেলোয়াড় যিনি উইম্বলডন জিতলেন। অনেকক্ষণ প্রশ্ন করছি, এবারে একটু গল্প করি। গল্প করার পালায় প্রথমে একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা রয়েছেন সাব্বির আহমেদ, নবম শ্রেণীতে পড়ছেন। আপনার স্বপ্ন কি? জি, আমার স্বপ্ন ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত আইনজীবী হওয়া। আচ্ছা, তাছাড়া আমার একটা বড় স্বপ্ন ছোটবেলা থেকে, যে আমার লাইফের যে স্টেক হোল্ডারগুলো, অর্থাৎ আমার জীবনে যে মানুষগুলো প্রভাব রাখছে, যেমন আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, ওই মানুষগুলোকে নিয়ে ভবিষ্যতে জীবনটাকে অনেক বেশি উপভোগ করা। বাহ, খুব চমৎকার, খুবই চমৎকার। দেখা যায় কাজের কারণে আমাদের উপভোগ করা হয়েছে না জীবন। ভেরি গুড। মারিয়া আক্তার, দশম শ্রেণীর ছাত্রী। মারিয়া, আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন হচ্ছে একজন লাইভ প্রেজেন্টার হওয়ার, কিংবা এই যে মিডিয়া বা আমাদের হোস্টিং, কথা বলা, এইসব কাজের সাথে যুক্ত থাকার। আচ্ছা, খুবই ভালো ইচ্ছা। ইচ্ছা হলো কেন? আহ, আমি যেহেতু আমাদের স্কুল ক্লাবের সাথে যুক্ত আছি, মূলত বিতর্ক ক্লাবের সাথে যুক্ত থাকার কারণেই আমার মানে এই ধরনের ইচ্ছা, অর্থাৎ কথা বলার প্রতি একটা ভালো লাগা কাজ করে, কিংবা নিজেকে প্রকাশ করার প্রতি একটা ভালো লাগা কাজ করে, সেখান থেকেই হচ্ছে এইটা ইচ্ছাটা। বাহ। তো আপনাদের একই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সম্পর্কে যদি আমাদের বলেন, আপনাদের স্কুলে কি কি হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাব অ্যাক্টিভিটিস? আচ্ছা, আমাদের স্কুলটি মূলত যুদ্ধের সাল, যেটা 1971 সালে প্রতিষ্ঠিত হয়, এবং আমাদের স্কুলের একাডেমিক রেজাল্ট প্রতি বছরই খুবই ভালো থেকে থাকে, এবং আমাদের স্কুল থেকে যে স্টুডেন্টরা বের হয় এবং তারা আসলে পরবর্তীতে খুব ভালো ভালো জায়গায় পড়াশোনা করছেন, এবং আমাদের স্কুলের একাডেমিকের পাশাপাশি এখন আমাদের ক্লাব কালচার সেটিও অনেক বেশি উন্নত হয়েছে। আমাদের বর্তমানে 4টি ক্লাব রয়েছে, যেটা হচ্ছে বিতর্ক ক্লাব, আইসিটি ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং বিজ্ঞান ক্লাব, এবং প্রতিটি ক্লাবই তাদের খুবই ভালোভাবে কাজ করার চেষ্টা করছে ক্লাব কার্যক্রম নিয়ে। এবং আমরা মূলত হচ্ছে বিতর্ক ক্লাবের সাথে যুক্ত আছি, এবং ক্লাব থেকে আমরা প্রতি সপ্তাহে দেখা যায় কিংবা প্রতি মাসে বিভিন্ন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাগুলোতে আসলে অংশগ্রহণ করে থাকি। আরে বাহ, খুব চমৎকার, ভেরি গুড, খুব ভালো লাগলো শুনে। অভিনন্দন আপনাদের, অভিনন্দন আপনাদের স্কুলকে। আমাদের সাথে আছে বাংলাদেশের বিখ্যাত একটি স্কুল, BAF শাহিন কলেজ, কুর্মিটোলা। সেখান থেকে আছেন আমাদের সাথে সাজিদ আব্দুল্লাহ, নবম শ্রেণীতে পড়ছেন। সাজিদ, আপনার স্বপ্ন? জি, আমার স্বপ্ন আমি SSC এবং HSC কমপ্লিট করার পর ISSB এর মাধ্যমে বাংলাদেশ এয়ারফোর্সের একজন ফাইটার প্লেনের পাইলট হিসেবে যোগ দিতে চাই। আমার ইচ্ছা আমি বাংলাদেশের আকাশ এবং মাটিকে রক্ষা করবো, এবং যেদিকেও আমাদের দেশের জনগণের উপর আক্রমণ করার বা তাদের জানমালে ক্ষতি করার চেষ্টা করে তার হাত আমরা ভেঙে দেব। ওরে আল্লাহ, খুবই কঠিন প্রতিজ্ঞা। ফজলে আজিম, দশম শ্রেণীর ছাত্র, আপনার কি স্বপ্ন? আমি প্রথমে একজন ভালো মানুষ হতে চাই, তারপর আমি SSC এবং আমার HSC কমপ্লিট করার পর আমি BCS এর জন্য প্রস্তুতি নিতে চাই। তারপর আমি BCS অফিসার হয়ে হয়তো আমি বাংলাদেশের দূতাবাস অথবা পুলিশের SP এমন কিছু হিসেবে নিজেকে নিয়োগ করতে চাই। আমি চাই আমি যেন দেশের জন্য সর্বসেবা করতে পারি। এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। বাহ, খুব ভালো। আমরা জানি BAF শাহিন কলেজ কুর্মিটোলা ঐতিহ্যবাহী স্কুল এবং অনেক ধরনের অ্যাক্টিভিটি করে। তো আমাদেরকে যদি আপনাদের অ্যাক্টিভিটি সম্পর্কে বলেন। মূলত আমাদের কলেজ BAF শাহিন কলেজ কুর্মিটোলা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এর প্রতিষ্ঠা করেন তৎকালীন বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ। আমাদের কলেজ প্রতি বছরই ঢাকা বোর্ডের টপ 10 এর মধ্যে থাকে এবং অসাধারণ রেজাল্ট এবং শতভাগ সাফল্য এবং শতভাগ পাস আমরা নিশ্চিত করি, এবং মোর দেন 80% আমাদের GPA 5 পায়। আমাদের কলেজের বেশ কিছু শাহিন শিক্ষার্থী সারা বাংলাদেশে বিখ্যাত, আপনি সম্ভবত জানেন, মিস্টার আশিক চৌধুরী। আমরা যদি একটু জানতে চাই যে আমাদের ক্লাব কার্যক্রম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কি কি আছে?
জি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদের মধ্যে বিএফ শাইন কলেজ কুমিল্লা কুইজ ক্লাব, আমার বুকে আপনি ব্যাচ দেখতে পাচ্ছেন, এটি কুইজ ক্লাবের ব্যাচ, এটি আমাদের শাইন কলেজের সবথেকে বড় ক্লাব। এছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে সবথেকে আকর্ষণীয় অংশ হচ্ছে আমাদের স্টুডেন্টদের মিলিটারি গ্রেড প্যারেড। দেখলে আপনি বুঝতে পারবেন না এটা কি স্টুডেন্ট নাকি কোনো সেনাবাহিনীর কোনো প্রশিক্ষিত সৈন্য। আচ্ছা, এছাড়া প্রতি বছরে ইন্টার শাইন স্পোর্টস কারিকুলাম, ফুটবল, কুইজ, ডিবেট সবকিছুই হয়ে থাকে এবং আমরা সফলভাবে এর মধ্যে পার্টিসিপেট করি এবং প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী হই। আরে বাহ, খুব ভালো লাগলো শুনে। আমরা জানি যে বিএফ শাহিন কলেজ কুর্বিটোলা অত্যন্ত অ্যাক্টিভ, সারা বছর জুড়েই কোনো না কোনো অনুষ্ঠান সেখানে চলতেই থাকে এবং আমরা প্রার্থনা করি যে আমাদের সমস্ত স্কুলগুলোতে যেন পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সারা বছর জুড়ে প্রতি সপ্তাহেই যেন কিছু না কিছু হয়। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আবার ফিরে যাই আমরা আমাদের প্রশ্ন উত্তরের পালায়। কুইক কুইজ, 1 মিনিটে 10টি প্রশ্ন এবং প্রথম সুযোগ থাকছে বিএএফ শাহিন কলেজ কুর্বিটোলার জন্য। শাহিন কলেজ কুর্বিটোলা তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। বাংলাদেশে কোন মাস থেকে বাজেট কার্যকরী হয়? জুন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন? সুন্দরবন। আয়রন ডোম কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েল। পারস্য ও ওমান উপসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? হরমুজ প্রণালী। আসিয়ান এশিয়ার কোন অঞ্চলের দেশের জোট? দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। জিডিপির পূর্ণ রূপ কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য? তৈরি পোশাক। আধুনিক অলিম্পিক গেমসের প্রতিষ্ঠাতা? অলিম্পিক গেমস ক বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। ভুটানের রাজধানীর নাম? থিম্পু। বাংলাদেশের কোন মাসে বাজেট কার্যকরী হয়? জুন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ? সুন্দরবন। আয়রন ডোম? ইসরায়েল। পারস্য ওমান উপসাগরকে কোন প্রণালী যুক্ত করেছে? হরমুজ প্রণালী। আসিয়ান এশিয়ার কোন অঞ্চলের জোটগুলোর দেশ? দক্ষিণ পূর্ব। জিডিপির পূর্ণরূপ? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য? তৈরি পোশাক। আধুনিক অলিম্পিক গেমসের প্রতিষ্ঠাতা? অলিম্পিক গেমস ক বছর পর পর? 4। 4 বছর পর পর। এর সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের উত্তর সঠিক দিলেন শাহিন কলেজ কুর্বিটোলা। ভুটানের রাজধানী থিম্পু। বাজেট কার্যকরী হয় জুলাই মাস থেকে, জুনে শেষ হয়, জুলাই টু জুন। ম্যানগ্রোভ বন সুন্দরবন। আয়রন ডোম ইসরায়েল। পারস্য ওমান হচ্ছে হরমুজ প্রণালী। আসেন এশিয়ার কোন অঞ্চলের দেশগুলোর জোট? দক্ষিণ পূর্ব এশিয়া। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির পূর্ণরূপ। আধুনিক অলিম্পিক গেমসের প্রতিষ্ঠাতা ব্যারেন পিয়েরে দে কুবার্তে এবং 4 বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। 8টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি বিএএফ শাহিন কলেজ কুর্বিটোলার কাছ থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 40 নম্বর। এবারে শেষ 1 মিনিট। একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আপনাদের জন্য তৈরি। 1 মিনিট সময়ের জন্য আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ। বাংলাদেশে মোট কটি বিভাগ রয়েছে? 8টি। বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর দেশ? 5। বিশ্বের বৃহত্তম মহাসাগর? প্রশান্ত মহাসাগর। বিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক? পাস। বিডিটি পূর্ণরূপ? বিডিটি। বাংলাদেশি টাকা। বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কোন পণ্যকে? চিংড়ি। উইম্বলডন শব্দটি কোন খেলার সাথে জড়িত? টেনিস। বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া। জাতিসংঘের সদর দপ্তর? নিউ ইয়র্ক। ইরাকের রাজধানী? বাগদাদ। বাংলাদেশে কয়টি বিভাগ? 8টি। 8টি। বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর দেশ? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম মহাসাগর? প্রশান্ত। বিখ্যাত হ্যারি পটার সিরিজ কার লেখা? বিডিটি পূর্ণরূপ? বাংলাদেশ। বাংলাদেশ টাকা। হোয়াইট গোল্ড কাকে বলে? চিংড়ি। চিংড়ি। উইম্বলডন কোন খেলা? টেনিস। বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন? অস্ট্রেলিয়া। জাতিসংঘের সদর দপ্তর? নিউ ইয়র্ক। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। ইরাকের রাজধানী বাগদাদ। বাংলাদেশের বিভাগ 8টি। পারমাণবিক শক্তিধর দেশ প্রথম যুক্তরাষ্ট্র। বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। হ্যারি পটার সিরিজের লেখা হচ্ছে জে.কে. রাউলিংয়ের লেখা। খুবই সহজ ছিল। বিডিটি বাংলাদেশি টাকা। হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। উইম্বলডন টেনিস। বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে। মোট 9টি। 9টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকার কাছ থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। অভিনন্দন একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের প্রশ্নোত্তরের পালা। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ রাখতে চান, বিভিন্ন আপডেট জানতে চান, প্রশ্ন করতে চান, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ। আর যারা সারা বাংলাদেশ থেকে অংশ নিতে চান আমাদের কুইজ 2025, তাদেরকে ছোট্ট কাজ করতে হবে।
আপনাদের স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ুয়া 2 জন শিক্ষার্থীকে নির্বাচিত করতে হবে যারা কুইজার। তারপরে তাদের নাম ঠিকানা, অভিভাবকের নাম ঠিকানা স্কুলের প্যাডে লিখে আবেদন করতে হবে, প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে পাঠানোর ঠিকানা প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আবেদন, অংশ নিন কুইজে। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। বলে দিই কোন দল ফাইনালি কত স্কোর করলেন। একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকার সাব্বির আহমেদ এবং মারিয়া আক্তার, তারা দুজনে মিলে অর্জন করেছেন দলের জন্য সর্বমোট 65 নম্বর। অভিনন্দন একে স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। এদিকে BAF শাহিন কলেজ কুর্বিটোলার সাজিদ আবদুল্লাহ, ফজলে আজিম, তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 75 নম্বর। অভিনন্দন BAF শাহিন কলেজ কুর্বিটোলা। আপনাদের দুদলকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বিষয়টির দিকে আমাদের খেয়াল রাখা দরকার, চারিদিকে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে এবং পানি জলাবদ্ধতা বাড়ছে, তার ফলে এমন সব মশার জন্ম হচ্ছে, আমরা আক্রান্ত হচ্ছি ডেঙ্গুতে, চিকনগুনিয়ায়, এবং ভয়ঙ্কর কষ্ট হচ্ছে যারা এই রোগে আক্রান্ত হন। সো জলাবদ্ধ পানি থেকে দূরে থাকা, জলাবদ্ধ পানি সরিয়ে ফেলা এবং মশারি ব্যবহার করাটা এই মুহূর্তে খুব জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।